প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ এবং শব্দ থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় তরঙ্গ। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা আলোচনা করব সরল স্পন্দন গতি নিয়ে। ধরো একটা স্প্রিং এর এক প্রান্তকে তুমি একটা দৃঢ় অবলম্বনে আবদ্ধ করেছো এবং নিচের প্রান্তে তুমি কি করলে, এটাকে হাত দিয়ে টেনে লম্বা করলে, তারপর ছেড়ে দিলে। তাহলে দেখা যায় স্প্রিং এক ধরনের একটা কম্পন সৃষ্টি হবে, অর্থাৎ এক ধরনের তরঙ্গ সৃষ্টি হবে। এই তরঙ্গটি হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতির সংজ্ঞাটা কি হবে? আমরা আগে উদাহরণ দিলাম, এবার সংজ্ঞায় আসি। যদি কোনো কম্পনশীল বা স্পন্দনশীল বস্তুর গতি এমন হয় যে এর ত্বরণ সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়, তবে সেই বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। আমরা বলছি যে ত্বরণ সরণের সমানুপাতিক। আমরা ধরলাম যে বস্তুর ত্বরণ হচ্ছে a এবং সরণ হচ্ছে x, তাহলে আমরা বলছি সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই শর্তটা যদি হয় তাহলে সেই বস্তুটার যে গতি তাকে আমরা বলবো হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, আমরা এবার আরেকটা সম্পর্ক এখানে লিখবো যে বল এবং সরণ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ বল এবং ত্বরণ পরস্পরের সমানুপাতিক। আমরা যদি কোনো বস্তুর বল প্রয়োগ করি, সেই বস্তুটা যদি স্থির থাকে তাহলে সে গতিশীল হয়ে যায়, আর গতিশীল বস্তু যদি উপরে যদি আমরা আরো বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতি আরো বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়। সুতরাং আমরা বুঝতে পারছি যে বল প্রয়োগ করলে ত্বরণ বৃদ্ধি পায়, বল বৃদ্ধি করলে ত্বরণ বৃদ্ধি পায় এবং বল হ্রাস করলে ত্বরণও হ্রাস পায়। অর্থাৎ আমরা এজন্য লিখেছি যে এর সমানুপাতিক মাইনাস এ। এবার আমরা যেহেতু দেখেছি যে আমরা কিন্তু এর পরিবর্তে কি লিখেছি, এক্স লিখতে পেরেছি। সুতরাং এখানে আমরা যদি এর জায়গায় এক্সটা লিখি তাহলে আমরা কি পাবো? দেখো, এফ সমানুপাতিক মাইনাস এক্স বা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটাই হচ্ছে সরল স্পন্দন গতির একটা শর্ত। এখন আমরা আসি যে এই যে স্প্রিং এর কথা বললাম, যে একটা স্প্রিং এর উপরের প্রান্ত একটা দৃঢ় অবলম্বনে আবদ্ধ রেখে নিচের প্রান্তে যদি আমরা হাত দিয়ে টান দিই, দিয়ে ছেড়ে দিই, তাহলে এখানে একটা কি হবে, একটা তরঙ্গ সৃষ্টি হবে, একটা কম্পন সৃষ্টি হবে। তাহলে এই কম্পনের যে একটা দোলনকাল আছে, সেই দোলনটা আমরা এবার বের করবো। তাহলে দোলনকালটা কিভাবে হবে? দেখো, দোলনকালকে আমরা এখানে কি বলছি, টি ইকুয়াল টু 2π/ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। যেহেতু এখানে কম্পন সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটি হচ্ছে মূলত আমাদের দোলনকালের সংজ্ঞা। তাহলে এখানে যে একটা ওমেগা দেখা যাচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে সেই ওমেগার একটা বিষয় আছে যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু k/m। এটি একটা সম্পর্ক। আর কিছুক্ষণ আগে যে আমরা একটা সমীকরণ লিখেছিলাম, সেখানে একটা কি ছিল, ধ্রুবক ছিল। ধ্রুবকটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক, আমরা যেটাকে কে দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি স্প্রিং ধ্রুবকটা কিন্তু এখানেও আছে। তাহলে আমরা যদি এখানে ওমেগার মানটা বের করি, তাহলে ওমেগা ইকুয়াল কি হয়, k/m। উপরে কি হবে, রুট মান থাকবে। এবার এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? দেখো, এখানে 2π কিন্তু আছে, আর নিচে কি হবে, ওমেগার পরিবর্তে হবে √k/m। সুতরাং আমরা লিখতে পারি t ইকুয়াল টু 2π√m/k। এটাই হচ্ছে ওই সরল স্পন্দন গতির দোলনকালের সমীকরণ, অর্থাৎ আমরা যে স্প্রিং এর কথাটি বলেছিলাম তারই দোলনকালের সমীকরণ টি। এখন সেই স্প্রিংটা যদি একটা কি হয়, একটা দোলক হয়, অর্থাৎ একটা সরল দোলক হয়, তাহলে এবং তার সুতার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের দোলনকালের সমীকরণটা কি হবে? তাহলে আমরা দোলনকালের যে একটা সূত্র আছে, সেই দোলনকালের দুইটা সূত্র। সেটা প্রথম সূত্রটা হচ্ছে টি প্রপোর্শনাল √l, অর্থাৎ যদি কোনো দোলকের সুতার দৈর্ঘ্য এল হয় এবং তার দোলনকাল টি হয়, তাহলে প্রথম সূত্র অনুযায়ী টি সমানুপাতিক √l। এটা একটা সূত্র আছে, এটা বেশি ব্যাখ্যায় যাব না। আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে টি প্রপোর্শনাল 1/√g। তাহলে এই দুটো সূত্র যদি আমরা একসাথে করি, কম্বাইন করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো l/g, এটা আমরা পাবো। এবং এই যে টি এবং এখানে একটা কি আছে, সমানুপাতিক একটা চিহ্ন আছে, এই চিহ্নটা যদি উঠে যায় তাহলে এখানে একটা ধ্রুবক বলবে, সেই ধ্রুবকের মান হচ্ছে 2π। তাহলে আমরা পাচ্ছি যে যদি বস্তুটা আমরা এখানে স্প্রিং বলেছিলাম, সেখানে যদি স্প্রিং না হয়ে যদি একটা
একটা কি হয়, একটা ছোট্ট গোলাকার বস্তু হয় এবং এটা যদি একটা দোলকের মতো হয়, তাহলে সেক্ষেত্রে তার দোলনকারক সমীকরণ হবে T = 2π L/g। এই হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দনের বিস্তারিত ব্যাখ্যা। এবার আমরা পরবর্তী ধাপের দিকে যাব। পরবর্তী ধাপে আমাদের এখানে আছে তরঙ্গ এবং শক্তি। প্রথমে আমরা আলোচনা করব তরঙ্গ কি। তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, যার মাধ্যমে মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে মানে স্থানান্তরিত হয় না, কিন্তু শক্তি স্থানান্তরিত হয়। এটি হচ্ছে তরঙ্গ। আমি আবার বলছি, তরঙ্গ হচ্ছে এমন একটি পর্যাবৃত্ত আন্দোলন যার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো যার যার জায়গাতেই থাকে। এটি হচ্ছে তরঙ্গ। আমরা একটা সিম্পল উদাহরণ দিলে বুঝতে পারবো যে মাধ্যমের কণাগুলো যার যার জায়গায় থাকে, কিন্তু শক্তি স্থানান্তরিত হয়। ধরো যে তোমার ক্লাসরুমে টেবিলের সামনে টিচার এক ঝুড়ি আপেল রেখেছেন এবং সেখানে প্রথম যে বেঞ্চের প্রথম ব্যক্তি, তাকে বলা হলো তুমি একটা আপেল নিয়ে যাও। সে একটা আপেল তার পরের ব্যক্তিকে দিল, সে আবার তার পরের ব্যক্তিকে দিল, সে আবার তার পরের ব্যক্তিকে দিল। এভাবে আপেলটি ক্লাসের প্রথম যে স্টুডেন্ট ছিল তার কাছ থেকে একদম ক্লাসের শেষ প্রান্তে চলে গেল, কিন্তু স্টুডেন্টরা কিন্তু যার যার জায়গাতেই বসেছিল। অর্থাৎ এখানে যদি আমরা আপেলটাকে শক্তি ধরি আর প্রত্যেকটা স্টুডেন্টকে এক একটা কণা বিবেচনা করি, তাহলে আমরা এটাকে কিন্তু তরঙ্গের সাথে তুলনা করতে পারি। তরঙ্গ যেমন কণাগুলো যার যার জায়গাতেই রয়ে যায়, কিন্তু শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। এবার আমরা তরঙ্গের কিভাবে সৃষ্টি হয় আমরা একটু জানবো। যে আমরা পানিতে যখন ঢিল ছুড়ি, তখন কিন্তু আমরা দেখি সেখানে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, একটা তরঙ্গের সৃষ্টি হয়। আমাদের ক্রিকেট খেলার অভিজ্ঞতা সবার আছে, ফুটবল খেলার অভিজ্ঞতাও সবার আছে। যখন আমরা ক্রিকেট খেলতে যাই, কখনো দেখা যায় যে আমাদের টেনিস বলটি কিন্তু পুকুরের পানিতে পড়ে গেছে, তখন আমরা সেটাকে কিভাবে নিয়ে আসি, আমরা একটা ঢিল ছুড়ি। আমরা ঢিল ছোড়া ফলে সেই ঢিলের সাহায্যে যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনের মাধ্যমে যে শক্তি স্থানান্তরিত হয়, সেই শক্তির সাহায্যে কিন্তু বলটি আমাদের কাছে ধীরে ধীরে চলে আসে। তাহলে এই যে শক্তিটা বললাম, এখানে আমাদের টপিক্সের নাম দিয়েছি তরঙ্গ এবং শক্তি। অর্থাৎ তরঙ্গের মাধ্যমে কিভাবে শক্তি স্থানান্তরিত হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে আমরা যখন ঢিলটা পানিতে ছুড়লাম, তখন কি হলো, আমার শরীর থেকে যান্ত্রিক শক্তি আমি কি করলাম, ঢিলের ভিতরে সরবরাহ করলাম। এই যান্ত্রিক শক্তিটা ঢিলের ভিতরে গিয়ে গতি শক্তিতে পরিণত হলো এবং এই ঢিলটা যখন পুকুরের পানির উপর গিয়ে পড়লো, যে সমস্ত কণার উপর গিয়ে পড়লো, সেখানে কি হলো, ঢিল থেকে গতিশক্তি সেই সমস্ত কণার মধ্যে স্থানান্তরিত হলো এবং শক্তি স্থানান্তরিত হওয়ার ফলে কণাগুলো কি হলো, কণাগুলো কম্পিত হলো। এবং একটা কণা যখন কম্পিত হয়, সে কি করে, তার ফলে তার পার্শ্ববর্তী কণাও কি হয়, কম্পন মানে অনুভব করে, যার ফলে এক কণা থেকে আরেক কণা, সেই কণা থেকে আবার আরেক কণা, এভাবে মূলত কম্পন এক কণা থেকে অন্য কণায় ছড়িয়ে পড়ে, যার ফলে শক্তিও কিন্তু ধীরে ধীরে সারা পুকুরের মধ্যে ছড়িয়ে পড়ে। এভাবে মূলত তরঙ্গের সাহায্যে শক্তি স্থানান্তরিত হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা আসি তরঙ্গের প্রকারকে। আমরা যতক্ষণ পানিতে ঢিল ছোড়ার যে তরঙ্গের কথা বলছিলাম, এবং আরেকটা বলছিলাম প্রথমে যে একটা স্প্রিংকে যদি আমরা পুকুরের প্রান্ত আটকিয়ে নিচে যদি আমরা টান দিই এবং ছেড়ে দিই, তাহলে একটা তরঙ্গ সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা দুইটা তরঙ্গের কথা আলোচনা করলাম, একটা হচ্ছে পানি তরঙ্গ, একটা হচ্ছে স্প্রিং তরঙ্গ। আবার আমরা কথা বলছি, আমি যখন কথা বলি আমার সামনের ব্যক্তি কথা শুনতে পায়, এই যে কথা, এটা একটা শব্দ তরঙ্গ। এই সমস্ত তরঙ্গ কিন্তু মাধ্যম ছাড়া স্থানান্তরিত হতে পারে না। স্প্রিং এর মাধ্যম কোনটা, স্প্রিং এর যে উপাদান সেটি কিন্তু মাধ্যম, সেই মাধ্যম দিয়ে মানে শব্দটা স্প্রিং এর যে কম্পনটা স্থানান্তরিত হয়। আবার পানি তরঙ্গ কিন্তু পানির মধ্যে স্থানান্তরিত হয়, এবং আমি যে কথা বলি সেটি কিন্তু বায়ু মাধ্যমের ভেতর দিয়ে স্থানান্তরিত হয়। অর্থাৎ এই সবগুলো তরঙ্গই মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। এই ধরনের তরঙ্গকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এখানে আমি লিখেছি, দেখো, প্রথমে যান্ত্রিক তরঙ্গ, অর্থাৎ যে সকল তরঙ্গ মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না তাদেরকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এরপর আরেকটা আছে তাড়িত চৌম্বক তরঙ্গ। যে সমস্ত তরঙ্গ মাধ্যম ছাড়াই অনায়াসে স্থানান্তরিত হতে পারে তাদেরকে বলা হয় তাড়িত চৌম্বক তরঙ্গ। আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলে কয়েকটি স্তর আছে, সেই স্তরগুলোর মধ্যে আছে এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এরকম বেশ কয়েকটা স্তর আছে। এই স্তরগুলো পার হলে কিন্তু আর কোনো বায়ু থাকে না, অর্থাৎ সেই জায়গাটাকে আমরা বলি মহাশূন্য। অর্থাৎ সেখানে বাতাস নেই, কোনো পদার্থই সেখানে নেই, একেবারে শূন্য স্থান। কিন্তু সূর্য থেকে কিন্তু আলো ঠিকই আমাদের পৃথিবীতে স্থানান্তরিত হচ্ছে, আসছে। তাহলে এই সূর্য থেকে আলো আসছে, অর্থাৎ আলো আসতে কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। তাহলে আলো কিন্তু এক ধরনের তরঙ্গ, এবং সেটিকে আমরা বলবো হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। এই তরঙ্গের আরো উদাহরণ আছে, যেমন আমরা বলতে পারি এক্স রে, আমরা বলতে পারি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, সবগুলোই কিন্তু এক একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ, যেগুলো স্থানান্তরিত হতে মাধ্যমের কোনো প্রয়োজন পড়ে না। এবার আমরা আসবো যে আরো একটা আছে। এতক্ষণ আমরা দুটো প্রকার জানলাম, যান্ত্রিক তরঙ্গ এবং তাড়িত চৌম্বক তরঙ্গ। এটি মূলত
আসলে মাধ্যমের কণার উপরে অর্থাৎ মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তাড়িতজনক তরঙ্গ। আবার যে তরঙ্গ সমূহ কিভাবে চলছে, অর্থাৎ তরঙ্গের যে কম্পনের দিক আছে এবং তরঙ্গের যে অভিমুখ আছে, এদের মধ্যে যে একটা কোণ আছে, এটার উপর ভিত্তি করে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যদি কোনো তরঙ্গ যখন সামনের দিকে সঞ্চারিত হয় এবং কণাগুলোর যে কম্পিত হয়, সেই কম্পনের দিকের সাথে তরঙ্গের অভিমুখের দিক যদি সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হয়, তখন সেই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন আমরা বলতে পারি পানি তরঙ্গ, আবার বলতে পারি যে টানা তার, অর্থাৎ একটা তারকে যখন আমরা টান করে দিই, তখন এখানে যদি আমরা টান দিই তাহলে এখানে তরঙ্গের সৃষ্টি হবে, এটার নাম টানা তারের তরঙ্গ। এখানে কিন্তু আর তরঙ্গের সৃষ্টি হয়, বা আর তরঙ্গের আরেক নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এখানে এই যে একটা তরঙ্গ আমরা দেখিয়েছি, তরঙ্গটা উপর থেকে নিচে যাচ্ছে, অর্থাৎ তার কম্পনের দিক কোন দিকে? উপর দিক, উপর থেকে নিচে, এটা হচ্ছে তার কম্পনের দিক। এবং তরঙ্গটি কিন্তু ঠিকই সামনের দিকেই অগ্রসর হচ্ছে, অর্থাৎ তার অভিমুখ হচ্ছে এই যে রেখাটা বরাবর। সুতরাং কম্পনের দিক এবং অভিমুখ, তরঙ্গের অভিমুখ, এদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার আমরা অনুপ্রস্থ তরঙ্গ। যদি কম্পনের দিক এবং তরঙ্গের যে অভিমুখ আছে তাদের মধ্যে কোনো কোণ না থাকে, অর্থাৎ 0 ডিগ্রি কোণ হয় বা সমান্তরালে প্রবাহিত হয়, তখন সেই ধরনের তরঙ্গকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যেমন আমরা এখানে একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখিয়েছি। এটি হচ্ছে একটা সুরশলাকার। একটা সুরশলাকার একটা প্রান্তের সাথে যদি আমরা একটা স্প্রিংকে আবদ্ধ করি, অর্থাৎ স্প্রিং এর এক প্রান্ত সুরশলাকার এক প্রান্তের সাথে আমরা আবদ্ধ করলাম এবং স্প্রিং এর অপর প্রান্ত একটা দৃঢ় অবলম্বনে আমরা আবদ্ধ করে দিলাম। এবার আমরা কি করব? এই টিউনিং ফর্ক বা সুরশলাকারকে আমরা যদি একটা টিউব দ্বারা বা কিছু একটা দ্বারা আঘাত করি, তাহলে কি হবে? এটা কম্পিত হবে এবং এই কম্পন স্প্রিং এর মাধ্যমে ছড়িয়ে পড়বে, অর্থাৎ স্প্রিং এর মধ্য দিয়ে এই কম্পনটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে। এবং দেখা যাচ্ছে যেখানে একটা সংকোচন, আবার কিছুটা প্রসারণ, আবার একটা সংকোচন, আবার কিছুটা প্রসারণ, এইভাবে সামনে পিছিয়ে একটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই তরঙ্গটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। তো আশা করি এটাও তোমাদের বোধগম্য হয়েছে। এবার সর্বশেষ যেটা আমরা এখন তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে তরঙ্গ আমরা আলোচনা করেছি যে যান্ত্রিক তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে না, কিন্তু তড়িৎচুম্বক তরঙ্গ মাধ্যম ছাড়াই চলতে পারে। আবার 2 নম্বর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে তরঙ্গের সাহায্যে মাধ্যম কণাগুলো স্থানান্তরিত হয় না, কিন্তু শক্তি স্থানান্তরিত হয়, এটা একটা বৈশিষ্ট্য। তৃতীয় যে বৈশিষ্ট্য আছে আমরা বলতে পারি যে শব্দের মতোই তরঙ্গের কি হয়? প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এগুলো আমরা বলতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের কি হয়? উপরিপাতন হয়। উপরিপাতনটা কি? অর্থাৎ আমরা দেখি যে একটা তরঙ্গ একদিকে এভাবে অগ্রসর হচ্ছে এবং আরেকটা তরঙ্গ যদি বিপরীত দিক থেকে এভাবে অগ্রসর হয়, অর্থাৎ একটা তরঙ্গ উঠে যায় বা ওভারল্যাপ করে, তখন এই ঘটনাকে বলা হয় উপরিপাতন। তোমরা উচ্চতর ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত শিখতে পারবে। এটি হচ্ছে আজকের আমাদের ক্লাসের কথা, এটি হচ্ছে উপরিপাতন। সুতরাং তরঙ্গের কি আছে? উপরিপাতন বৈশিষ্ট্য রয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।